বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে ষষ্ঠ পর্ব, সমরকুশালী নেপোলিয়ান বোনাপার্টের উত্থান। কোনো বংশ গৌরব নয়, আভিজাত্যে নয়, কেবল নিজের যোগ্যতায় অচিরেই নেপোলিয়ান সমগ্র ফরাসিবাসীর নয়নমণিতে পরিণত হয়। 1769 সালে ছোট্ট দ্বীপ কোর্সিকাতে জন্ম নেন তিনি। কোর্সিকাবাসী কখনোই ফ্রান্সের আধিপত্য মানতে চাইত না। নেপোলিয়ান নিজেকে ফরাসি অপেক্ষা কোর্সিয়ান বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তার পিতা ছিলেন একজন আইনজীবী। 9 বছর বয়সে নেপোলিয়ান প্রথমে প্যারিস আসেন। তার বাবা তাকে একটি সামরিক একাডেমিতে বৃত্তির ব্যবস্থা করে প্যারিস পাঠান। সেখান থেকে পড়াশোনা শেষ করে তিনি সরাসরি সামরিক বাহিনীতে ঢুকে পড়েন। কমিশন প্রাপ্ত অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ফরাসি বিপ্লবের সময় তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন। বিপ্লবের সময় অরাজক পরিস্থিতি তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে তিনি তার নিজ জন্মভূমি কোর্সিকাতে ফিরে যান 1792 সালে। কোর্সিকাকে ফ্রান্সের কবল থেকে মুক্ত করার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন, কিন্তু সে সংগ্রামে তিনি চূড়ান্ত ব্যর্থ। কোর্সিকান লোকাল হিরো পাউলি ও তার দলের সমর্থকদের রোষানলে পড়েন তিনি। পাউলির সমর্থকরা নেপোলিয়ান ও তার পরিবারকে কোর্সিকা থেকে বিতাড়িত করে। সব হারিয়ে নেপোলিয়ান ও তার পরিবার প্যারিসবাসী হয়। 1793 সালে রাজা ষোড়শ লুইকে ফাঁসি দেয় রবেসপিয়ের ও তার সমর্থকরা। ঠিক সেই মুহূর্তে নেপোলিয়ান ফ্রান্সে অলস সময় কাটাচ্ছেন। ফ্রান্সের বিপ্লবী সরকার চতুর্দিকে যুদ্ধে জড়িয়ে পড়ে। রাজতন্ত্র উচ্ছেদের পর সাধারণ জনগণ মনের জোশে সেনাবাহিনীতে যোগ দেয়। কয়েক মাসের মধ্যে ফ্রান্সের সৈন্য সংখ্যা 13 লাখ ছাড়িয়ে যায়, যা ইউরোপের সমস্ত দেশগুলির মধ্যে সর্বোচ্চ। চিরশত্রু ব্রিটেন ফ্রান্সের তুলুস বন্দর দখল করে রাখে বহুদিন যাবৎ। এই বন্দর মুক্ত করার জন্য একটা সামরিক অভিযান পরিচালনা করা দরকার। রবেসপিয়েরের বিপ্লবী সরকার দ্বারস্থ হয় নেপোলিয়ানের। বিপ্লবে অনেক সেনা অফিসার মারা যায়। মেধাবী সামরিক অফিসার হিসেবে নেপোলিয়ানের সুনাম ছিল। রবেসপিয়রের আহ্বানে নেপোলিয়ান অবসর ভেঙে সেনাবাহিনীতে যোগ দেয়। কে জানতো এই 24 বছরের সামরিক অফিসার একদিন পুরো বিশ্ব কাঁপাবে। সব অরাজকতা থেকে ফ্রান্সকে মুক্তি দিয়ে তিনি নিজেই একদিন হবেন সম্রাট নেপোলিয়ান। নেপোলিয়নের সাফল্যের প্রথম ধাপ তুলো বন্দর দখল। সোহান বলল, আজকে আমাদের আলোচনার অনেকটা অংশ জুড়ে থাকবে নেপোলিয়ানের উত্থান পর্ব। কিভাবে নেপোলিয়ান একজন সেনা অফিসার থেকে ফ্রান্সের ক্ষমতায় আরোহণ করেছিলেন। রাশেদ বলল, তুমি বলেছিলে নেপোলিয়ান সেনাবাহিনী থেকে অবসর নিয়ে প্যারিসে অলস সময় কাটাচ্ছিল। তারপর কি হলো যে নেপোলিয়ান আবার ক্ষমতায় ফিরল, মানে সেনাবাহিনীতে ফিরল? সোহান বলল, একটা লোক অবসর ভেঙে কখন ফিরে? যখন অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে। মনে আছে 2006 বিশ্বকাপ ফুটবল আসরের অনেক আগেই ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান অবসর ভেঙে ফিরেছিলেন। কারণ হচ্ছে যে ফ্রান্সকে তিনি 1998 সালে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। সেই দলের দুর্দশা দেখে তিনি আর টিকতে পারেননি। অশরীরে আত্মা নাকি জিদানকে বলেছিল, তুমি আবার দলে ফিরো, ফ্রান্স দল তোমাকে ডাকছে। বুড়ো জিদান আবার বেলকিও দেখিয়েছিলেন। 2006 সালে তিনি ফ্রান্সকে ফাইনালও তুলেছিলেন। একটা দুর্ঘটনার জন্য ইতালির কাছে শিরোপা হারায় ফ্রান্স। যাক সে কথা। 1793 সালের ঘটনা। রবেসপিয়েরের নেতৃত্বে বিপ্লবীরা ক্ষমতায় তখন ফ্রান্সে। মারামারি কাটাকাটি চলছেই। আম জনতার মনে জেহাদির জোশ। ফ্রান্স তার সব প্রতিবেশীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল। 10 লাখের বেশি সেনাবাহিনী তার, কিন্তু রাজার সমর্থক লোকজনও কিন্তু ফ্রান্সে প্রচুর। ফ্রান্সের তুলুস নগরীটি ছিল ভূমধ্যসাগরের তীরে। সেখানে রাজার সমর্থকরা ব্রিটিশ বাহিনীকে আহ্বান জানালো তুলুস বন্দর দখল করতে। অল্প দিনের মধ্যেই তুলুস বন্দরের নিয়ন্ত্রণ নিল ফ্রান্স। যোগ্য সামরিক অফিসারের অভাব। সামরিক অফিসাররা ছিল রাজার সমর্থক। অনেকেই অবসর নিল এবং গিলোটিনের তলায় প্রাণ গেল অনেক অফিসারের। ঠিক সেই মুহূর্তে কর্সিকা নিবাসী সেলিচেটি রবেসপিয়রক অনুরোধ জানালেন তার পরিচিত একজন কোর্সিকান সেনা অফিসার আছেন। 24 বছর বয়সে দুর্দান্ত মেধাবী অফিসার, পদাতিক বাহিনী পরিচালনায় সুদক্ষ। তাকেই তুলো বন্দর
পুনর্দখলের দায়িত্ব দেয়া যায়। যেই কথা সেই কাজ। নেপোলিয়ন দায়িত্ব পেলেন পদাতিক ডিভিশনের। তুলো বন্দর দখলের অভিযানে নেপোলিয়ন অসম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন তুলো বন্দর যেহেতু ব্রিটিশরা দখল করেছে, নৌপথে তিনি ব্রিটিশদের ঘায়েল করবেন স্থলপথে। মুহুর্মুহু আক্রমণের ঢেউ তুলে তিনি দখলদার ব্রিটিশদের হাত থেকে তুলো মুক্ত করবেন। ৩৪,০০০ পদাতিক বাহিনী নিয়ে তিনি তুলো রওনা হলেন। নেপোলিয়নের পরিকল্পনা সফল। ১৭৯৩ সালে আগস্ট মাস থেকে শুরু করে প্রায় ৫ মাস ব্যাপী তিনি ব্রিটিশদের উপর আক্রমণ করেন। একটাও যুদ্ধজাহাজ ছিল না ফ্রান্সের, তবু পদাতিক বাহিনী দিয়ে তিনি ব্রিটিশদের তুলো ছাড়া করলেন। বিপ্লবে কাতর, ক্ষুধায় জর্জরিত ফরাসি জাতিকে তিনি আনন্দে ভাসালেন। কৃতজ্ঞতা স্বরূপ ফরাসি বিপ্লবী সরকার নেপোলিয়নকে ক্যাপ্টেন থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করেন। পুরো ফ্রান্স জুড়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হন নেপোলিয়ন। ফ্রান্সে আবার অরাজকতা। ১৭৯৪ সালে এবার রবেসপিয়ের সরকারের পতন ঘটে। যে রবেসপিয়েরের নির্দেশে হাজার হাজার লোককে গিলেটিনে হত্যা করা হয়, সেই রবেসপিয়েরকে এবার ২১ সহযোগী সহ গিলেটিনে হত্যা করে তার বিদ্রোহী গ্রুপ। নেপোলিয়ন ছিলেন রবেসপিয়েরের লোক। নেপোলিয়নকে বিদ্রোহীরা কয়েকদিন কারারুদ্ধ করে রাখলেও তার সামরিক প্রতিভার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। নেপোলিয়নের দল পাল্টে বিদ্রোহীদের খাস লোকে পরিণত হন। আবার জারি হয় ফ্রান্সের নতুন সংবিধান। ফ্রান্সে এবার শুরু হয় ডিরেক্টরি শাসন। ৭৫০ জন সদস্য সমন্বয়ে গঠিত হয় আইনসভা। তাদের গোপন ভোটে নির্বাচিত হন ৫ জন ডিরেক্টর। রাজতন্ত্র উচ্ছেদ করে বছর বছর এরকম তামাশা দেখে ক্ষেপে উঠলেন রাজার সমর্থকরা। এবার তারা সব বিপ্লবীদের খতম করতে চাইলেন। ৩০,০০০ লোকের এক বাহিনী নিয়ে রাজার সমর্থকরা প্যারিস আসলেন সব বিপ্লবীদের খতম করতে। বিপ্লবীরা ভয় পেয়ে গেলেন। তারা এবার শরণাপন্ন হলেন নেপোলিয়নের কাছে। মাত্র ৬,০০০ সৈনিক নিয়ে সমরকুশালী নেপোলিয়ন স্তব্ধ করে দিলেন রাজার সমর্থকদের। প্যারিসে রক্তগঙ্গা বয়ে গেল। কয়েক হাজার রাজার সমর্থক নিহত হলেন, আর বাকিরা জান নিয়ে পালালেন। নেপোলিয়নের জনপ্রিয়তা আরও বেড়ে গেল। এবার তিনি ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি পেয়ে হলেন মেজর জেনারেল। ফ্রান্সের ডিরেক্টরি শাসন পাকাপোক্ত হলো। ডিরেক্টররা দেখলেন নতুন বিপদ। বেচারা নেপোলিয়ন তো ফ্রান্সে থাকলে মহা সমস্যা। তাকে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে রাখতে হবে। না জানি কখন নেপোলিয়ন ক্ষমতা দখল করে ফেলে। তাকে বলা হলো অস্ট্রিয়া আক্রমণ করতে। নেপোলিয়ন অস্ট্রিয়া আক্রমণ করলেন। অস্ট্রিয়ার হাপুসবুর্গ সাম্রাজ্য থেকে তিনি দখল নিলেন বুলগেরিয়া, গ্রিস। নেপোলিয়নের বিজয় পতাকা উঠতেই লাগলো। অস্ট্রিয়া বাধ্য হয়ে সন্ধি করল নেপোলিয়নের সাথে। স্পেনের সাথে মিত্রতা করলেন নেপোলিয়ন। তারপর ইতালি দখল করলেন। মাত্র ৩ বছরের ব্যবধানে নেপোলিয়ন পুরো ইউরোপের ত্রাস হয়ে উঠলেন। ফ্রান্সের শত্রু হয়ে রইল কেবল রাশিয়া আর ব্রিটেন। মনে রাখতে হবে, নেপোলিয়নকে সৈন্য পরিচালনার পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল। তিনিও মনমতো ফরাসি সৈন্যবাহিনীকে সাজালেন। ইউরোপের শ্রেষ্ঠ সৈন্যবাহিনী করে তুললেন তিনি ফরাসিদের। নেপোলিয়নের ভয়ে কাঁপতে লাগলো পুরো ইউরোপ। মুখোমুখি দুই মহাবীর, নেলসন বনাম নেপোলিয়ন। নেপোলিয়ন যখন একটার পর একটা দেশ দখল করছেন, তখন তাকে চোখে চোখে রাখছে চিরশত্রু ব্রিটেন। ফ্রান্সের ক্ষমতালোভী ডিরেক্টররাও চাইতেন না নেপোলিয়ন বেশিদিন ফ্রান্সে থাকুক। তারা নেপোলিয়নকে কেবল যুদ্ধে পাঠাতে চান। ডিরেক্টররা ১৭৯৮ সালে নেপোলিয়নকে ব্রিটেন আক্রমণ করার জন্য আহ্বান জানান। নেপোলিয়ন জানতেন স্থল যুদ্ধে তাকে হারাতে পারবে না কেউ, তবে নৌশক্তিতে ব্রিটেন অপরাজয়। পুরো মহাসাগরে দাবিয়ে বেড়াচ্ছে ব্রিটেনের নৌবাহিনী, যেই বাহিনীর সর্বাধিনায়ক সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ নৌ কমান্ডার নেলসন। নেপোলিয়ন বনাম নেলসন যেন ফুটবলের পেলে বনাম ম্যারাডোনা, মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, ক্রিকেটের সচিন বনাম গ্লেন ম্যাকগ্রা। বিশ্বের অন্যতম সাম্রাজ্যবাদী শক্তিরা জিমাচ্ছে। সময় কেবল ফ্রান্স আর ব্রিটেনের। সরাসরি ব্রিটেন আক্রমণ করলে নেপোলিয়নের বিপদ হতে পারে। তাই নেপোলিয়ন ভাবলেন, তিনি যদি মিশর দখল করে ভারতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তাটা নিয়ন্ত্রণ নিতে পারেন, তাহলেই ব্রিটিশকে শায়েস্তা করা যাবে। কারণ মিশর থেকে তিনি ব্রিটেনের সবচেয়ে লোভনীয় সাম্রাজ্য ভারত নিয়ন্ত্রণ করতে পারবেন। আর ভারত যদি তিনি ব্রিটেনের হাত থেকে ছিনিয়ে নিতে পারেন,
তাহলে সেটাই হবে মহাবিজয়। ব্রিটিশ বিরোধিতার জন্য কিংবদন্তি মহীশূরের বাঘ খ্যাত টিপু সুলতানের সাথেও পত্র মারফত যোগাযোগ চালাতে লাগলেন নেপোলিয়ান। 19 মে 1798 ফ্রান্সের তুলুস বন্দর থেকে 40,000 সৈন্য, 10,000 নাবিক ও 2,000 বিজ্ঞানী নিয়ে চুপিসারে নেপোলিয়ান মিশর অভিযানে গেলেন। নেপোলিয়ানের মনে মহা উত্তেজনা, সুপ্রাচীন মিশরীয় সভ্যতার লীলাভূমি তার হাতে আসবে ব্রিটেন কিছুই বুঝে ওঠার আগেই। জন্মের শিক্ষা দিবেন এবার তিনি ব্রিটেনকে। নেপোলিয়ানের স্মরণীয় মিশর অভিযান। সোহান রাশেদকে বলতে লাগলো, গত পর্বে আমরা বলেছিলাম নেপোলিয়ান ব্রিটিশ সরাসরি শায়েস্তা না করে একটু ঘুর পথে অন্য পরিকল্পনা নিলেন। রাশেদ বলল, হ্যাঁ, সব অরাজকতার অবসান ঘটিয়ে যখন ফ্রান্সের ডিরেক্টরি শাসন চালু হলো তখন নেপোলিয়ানের জনপ্রিয়তার ভিত হয়ে ডিরেক্টররা নেপোলিয়ানকে সব সময় ফ্রান্স থেকে দূরে রাখতে চাইলেন। একটার পর একটা যুদ্ধ জয় করে তখন ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন নেপোলিয়ান। তারা বলল ব্রিটিশকে আক্রমণ করতে। নেপোলিয়ান জানলেন ব্রিটিশের আছে অপরাজেয় নৌশক্তি, আর আছে দুর্ধর্ষ নৌ কমান্ডার নেলসন। নেপোলিয়ান যেমন স্থলযুদ্ধের মহাবীর, নেলসন তেমনি নৌযুদ্ধের কিংবদন্তি। এ যেন ট্রয় মহাকাব্যের হেক্টর বনাম একিলিস। সোহান বলল, এবার তোমাকে মানচিত্র নিয়ে বসতে হবে। পরীক্ষায় বারবার উত্তর দিচ্ছ সুয়েজ খাল কাকে সংযুক্ত করেছে, উত্তর কণ্ঠস্থ করছ ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এসব প্রণালী আর জল সীমানা নিয়ে কত বাহারি ছন্দই না আছে, কিন্তু ভালো মানচিত্রের জ্ঞান আর ঐতিহাসিক পটভূমি জানলে এসব নিয়ে আর কোনো ছন্দের আশ্রয় নিতে হবে না। যেমন ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগালের ভাস্কো দা গামা। তুমি কি জানো এই জলপথটা কত ঘুরানো রাস্তা? রাশেদ বলল, আমি জানি। ভূমধ্যসাগর থেকে এ যাত্রা শুরু হয়ে পশ্চিম আফ্রিকা উপকূলের সেনেগাল, নাইজেরিয়া, আইভরি কোস্ট ধরে দক্ষিণ আফ্রিকা বরাবর পার হয়ে তারপর ভারত মহাসাগরের কূল ঘেঁষে পূর্ব আফ্রিকা লোহিত সাগরের কূল ঘেঁষে আরো অনেক পথ পাড়ি দিয়ে তারপর ভারত উপমহাদেশ। অনেক দিনের ভ্রমণ সেটা। সোহান বলল, ঠিক তাই। এবার তুমি মানচিত্রের মিশর উপকূলের দিকে তাকাও। ভূমধ্যসাগর পার থেকে লোহিত সাগরের দূরত্ব খুব বেশি নয়। একজন ফরাসি ইঞ্জিনিয়ার প্রথমে নেপোলিয়ানকে বুদ্ধি দিয়েছিলেন ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত যে স্থলপথটা আছে এখানে একটা কৃত্রিম খাল যদি কাটা হয় তাহলে পুরো আফ্রিকা মহাদেশের বিশাল উপকূল ঘুরে আর ভারত আসার দরকার নেই। সরাসরি ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সংযোগ তৈরি হবে। ইউরোপ থেকে ভারতের সাথে যোগাযোগ তখন ডাল ভাতের ব্যাপার। প্রায় 7,000 কিলোমিটার রাস্তা কমবে। এই ব্যাপারটি কারো মাথায় তখনও ঢুকেনি। ওই ইঞ্জিনিয়ার নেপোলিয়ানকে বুদ্ধি দিয়েছিলেন, তাই ভারত কবজা করে ব্রিটিশকে জন্মের শিক্ষা যদি আপনি দিতে চান তাহলে আগে মিশর দখল করুন, তারপর খাল কাটতে হবে মিশরের লোকজন দিয়েই। ভারতে তো আপনার বন্ধু টিপু সুলতান আছেই। অচিরেই পুরো ভারত হয়ে যাবে ফ্রান্সের উপনিবেশ। যে ভারত হচ্ছে ব্রিটিশের মাথার তাজ, সেই ভারত আপনি ছিনিয়ে নিলেই ব্রিটিশ একেবারে আপনার পায়ের কাছে এসে পড়বে। রাশেদ বলল, ওই ইঞ্জিনিয়ারের বুদ্ধি তো দারুণ। সোহান বলল, কিন্তু এই কাজটা তো করতে হবে গোপনে। ব্রিটিশ জেনে গেলে তো সর্বনাশ। বিশাল ভূমধ্যসাগরে দাব দিয়ে বেড়াচ্ছে ব্রিটিশ নৌবাহিনীর টহল জাহাজ। কারো সাধ্য নাই পুরো সমুদ্র পথে ব্রিটিশকে চ্যালেঞ্জ জানানোর। ফ্রান্সের নৌবাহিনীও শক্তিশালী নয়। তাই 1798 সালের 19 মে তারিখে নেপোলিয়ান 40,000 সৈন্যর বাহিনী, 10,000 নাবিক আর 2,000 বিজ্ঞানী নিয়ে অনেকটা চুপিসারে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। একটা জাহাজ থেকে আরেকটা জাহাজের অনেকখানি দূরত্ব রাখলেন। মাঝ সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি জাহাজ চালাতে লাগলেন। দখল করলেন ছোট্ট দ্বীপদেশ মাল্টা। চলতে লাগলেন মিশরের দিকে। গুপ্তচর মারফত খবর জেনে গেলেন ব্রিটিশ নৌ সেনাপতি নেলসন। নেপোলিয়ানের খোঁজে ভূমধ্যসাগরে তল্লাশি চালাতে লাগলেন ব্রিটিশরা, কিন্তু নেপোলিয়ানের দেখা পায়নি ব্রিটিশরা। মিশরের লোক পাঠালেন নেলসন। সেখানে তখনও পৌঁছেনি নেপোলিয়ান, তবে নজরদারি অব্যাহত রাখলেন নেলসন। 2 মাস পর মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে নামলেন নেপোলিয়ান। সহজে আলেকজান্দ্রিয়া দখল করে এবার তিনি নজর দিলেন
মিশরের রাজধানী কায়রোর দিকে। মিশর তখন তুর্কির ওসমানিয়া খেলাফতের অধীনে। তুরস্কের ওসমানী সুলতানদের অধীনে মিশর একটা পরাধীন দেশ। তুর্কিদের কাছ থেকে ফরমান নিয়ে দেশ শাসন করে মামলুক সুলতানরা। মামলুকদের মধ্যে আবার দুই গ্রুপ, মুরাদ বে ও ইব্রাহিম বে, দুজন মিলে মিশর শাসন করেন। কায়রো শাসন করতেন মুরাদ বে। নেপোলিয়নের উপস্থিতি দেখে ঘাবড়ে গেলেন মুরাদ বে। শত্রুতা ভুলে ইব্রাহিম বে মুরাদের সাথে যোগ দিলেন। এই যুদ্ধের ফলাফল পৃথিবীর সব মিলিটারি স্কুলের পাঠ্য। রাশেদ বলল, মিলিটারি স্কুলের পাঠ্য কেন? সোহান বলল, কারণ পৃথিবীর সব দেশের পদাতিক সৈন্য অফিসারদের এই যুদ্ধ সম্পর্কে পড়ানো হয়। দেখানো হয় নেপোলিয়নের বৃদ্ধি আর বিচক্ষণতা। যেমন এই যুদ্ধে মামলুক সুলতানদের সৈন্যবাহিনী ছিল 25,000, আর নেপোলিয়ন তার 20,000 বাহিনীকে কাজে লাগালেন এই যুদ্ধে। মাত্র 30 জন সৈন্য হারান নেপোলিয়ন, আর মামলুকদের 20,000 সৈন্যকে খতম করেন। আধুনিক সমরাস্ত্র, গোলাবারুদ, কামান আর অপরিসীম কৌশলের মাধ্যমে মামলুকদের কচুকাটা করে খুব সহজে মিশর দখল করেন। সৈন্যবাহিনী ফেলে রেখে মুরাদ বে আর ইব্রাহিম বে দুইজন যান বাঁচিয়ে দুই দিকে ছুটলেন। নেপোলিয়ন তার স্বপ্নের মিশর দখল করলেন। বিজ্ঞানীদের কাজে লাগালেন, গড়ে তুললেন জাতীয় বিজ্ঞান একাডেমি। প্রাচীন মিশরীয় সভ্যতাকে আবিষ্কার করার জন্য ইনস্টিটিউট গড়ে তুললেন। আজও মিশরের লোকজন স্বীকার করে নেপোলিয়ন একজন দখলদার ছিলেন বটে, কিন্তু মিশরবাসীকে নিজেদের স্বকীয়তা চিনানোর কাজটা নেপোলিয়নই শুরু করেছিলেন। শত শত বছর তুর্কিদের অধীনে থেকে মিশরীয় নিজস্ব সংস্কৃতির লোপ পেয়েছিল। প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফ ও পিরামিড নিয়ে গবেষণা শুরু করে দেন বিজ্ঞানীরা। কিন্তু নেপোলিয়নের এই হানিমুন চলে মাত্র 15 দিন। খবর পৌঁছে গেল ব্রিটিশ নৌ সেনাপতি নেলসনের কাছে। এত বড় কলিজা নেপোলিয়নের ব্রিটিশ নৌবাহিনীকে ফাঁকি দিয়ে মিশর দখল করল। তাড়াতাড়ি ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট জরুরি তলব করলেন নেলসনকে। বললেন, যে কোনো মূল্যে নেপোলিয়নকে শায়েস্তা করুন, আপনার যা যা দরকার বলুন, ব্রিটিশ সরকার আপনাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। গর্জে উঠলেন বীরবর নেলসন। যুদ্ধজাহাজ বাসালেন মিশরের দিকে। নেলসনের প্ল্যান খুব সংক্ষিপ্ত। যেহেতু পুরো মিশর নেপোলিয়ন দখল করেই ফেলেছে, তাই তার সাথে স্থলযুদ্ধে নামা বোকামি। নেপোলিয়নের যুদ্ধজাহাজগুলো যেহেতু পানিতেই মোতায়েন, এগুলি ধ্বংস করতে হবে। এই যুদ্ধজাহাজ ধ্বংস করলেই নেপোলিয়নকে পরবর্তীতে শায়েস্তা করা যাবে। আপাতত যুদ্ধজাহাজ ধ্বংস করেই নেলসন আবার ব্রিটেন ফিরে আসবেন, এরকম পরিকল্পনা নাই। নীল নদের যুদ্ধ, 1 আগস্ট 1798। ব্রিটিশ নৌবাহিনী মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরের কাছাকাছি চলে এলেন। মাটিতে নামার কোনো প্ল্যান নাই নেলসনের। রাত 10টায় গভীর অন্ধকারে সবগুলো ফরাসি যুদ্ধজাহাজে তুমুল গোলাবর্ষণ শুরু করলো ব্রিটিশ বাহিনী। অপ্রস্তুত ফরাসিরা বুঝে ওঠার আগেই দেখলো দাউ দাউ করে আগুন লেগেছে তাদের যুদ্ধজাহাজে। তারা পাল্টা আক্রমণ শুরু করলো। সেনাপতি নেলসন চোখে মারাত্মক আঘাত পেলেন। তার বাহিনী দুর্বার গতিতে একটার পর একটা ফরাসি যুদ্ধজাহাজ ধ্বংস করতে লাগলেন। নিরুপায় ফরাসিরা কিছুই করতে পারল না। বাধ্য হয়ে মাটিতে নামা ছাড়া গতি নাই ফরাসিদের। সাঁতার কেটে তীরে উঠে কি আর দুর্ধর্ষ নেলসনের বাহিনীকে শায়েস্তা করা যাবে? মাত্র 3 ঘন্টা স্থায়ী হয়েছিল এই যুদ্ধ। 900 জন ব্রিটিশ সৈনিক নিহত হলেন। অপরদিকে ফ্রান্সের সৈন্য মারা গেল 10,000। নেপোলিয়নের মহা ক্ষতি করে নেলসন এবার তার দেশের পানে ছুটলেন। নেপোলিয়নের 30টা যুদ্ধজাহাজের মধ্যে 28টাই ধ্বংস হয়ে গেল। নীল নদের যুদ্ধের প্রভাব কিন্তু অপরিসীম। নেপোলিয়নের স্বপ্নের মিশর দখল স্থায়ী হতে পারল না এ কারণেই। তবে স্থলপথে নেপোলিয়নের অভিযান চলতেই থাকলো। মিশরের পর তিনি সিরিয়া দখল করলেন, প্যালেস্টাইনের দিকেও এগিয়ে গেলেন। এদিকে নেপোলিয়ন করে ফেললেন এক আজব কাণ্ড। একটা যুদ্ধ জাহাজে করে আবার গোপনে তার সৈন্যদের মিশরে ফেলে রেখে ছুটলেন ফ্রান্সের দিকে। নেপোলিয়ন জানতেন নীল নদের যুদ্ধের এই পরাজয় ফ্রান্সে তাকে দুর্বল করে দিতে পারে। ফ্রান্সে গিয়েই তিনি ডিরেক্টরি প্রথার অবসান ঘটালেন, নিজেই নিয়ে নিলেন ক্ষমতা। 3 জনের সমন্বয়ে একটা কনসাল গঠন করা হলো। তিনি হলেন ফার্স্ট কনসাল। বাকি 2 জনকে নামমাত্র তার উপদেষ্টা বানালেন। 1799 সালের নভেম্বর মাসের 9 তারিখ নেপোলিয়ন আইন করে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হন।
1789 সালের বিপ্লবের পর 10টি বছর কেটে গেল। কত অরাজকতা হলো এই বিপ্লবকে ঘিরে। এবার বিপ্লবের সব স্লোগানকে পায়ে ঠেলে ফ্রান্সে শুরু হলো দুর্দণ্ড প্রতাপশালী নেপোলিয়নের এক নায়কতান্ত্রিক শাসন। ব্যর্থতার গ্লানি নিয়ে নেপোলিয়নের মিশর অভিযান পরিত্যক্ত। সোহান বলল, গত পর্বে আমরা বলেছিলাম ব্রিটিশ নৌ সেনাপতি নেলসন নেপোলিয়নের প্রায় সব যুদ্ধ জাহাজ ধ্বংস করে নেপোলিয়নের নৌশক্তির চরম ক্ষতি সাধন করেছিলেন। 1798 থেকে 1801 সাল পর্যন্ত 3টি বছর নেপোলিয়নের মিশর শাসন স্থায়ী হয়েছিল। নেপোলিয়ন এই 3 বছর মিশরে অনেক উন্নতি সাধনের চেষ্টা করেছিলেন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট প্রতিষ্ঠা করে মিশরের অবকাঠামোর উন্নতি করতে চেয়েছিলেন। কিন্তু মিশরবাসী আসলে নেপোলিয়নকে একজন দখলবাজ ছাড়া আর কিছুই ভাবতে পারেনি। নেপোলিয়ন মিশরের ইসলামী সংস্কৃতির সাথে মিশতে চেয়েছিলেন। একবার টানা 4 দিন যাবৎ ঈদের মিলাদুন্নবী পালন করেন পুরো মিশর জুড়ে। নেপোলিয়ন সহ ফ্রান্সের উচ্চপদস্থ কর্মকর্তারা মুসলমানদের জয় করতে চাইলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। একদিকে ব্রিটেন ক্রমাগত হুমকি দিচ্ছিল মিশর ছেড়ে যাতে ফ্রান্স চলে আসে। পরাজিত মামলুক সুলতান মুরাদ বে আবার তার বাহিনীকে সংগঠিত করে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে তুরস্কের ওসমানিয়া খেলাফতের সুলতানরা যখন দেখল ব্রিটেন মিশরের নৌশক্তিকে দুর্বল করে ফেলেছে, তারাও নেপোলিয়নের মিশর উপস্থিতিকে চ্যালেঞ্জ জানাতে চাইল। মিশরের স্থানীয় লোকজন নেপোলিয়নের দুর্গ আক্রমণ করে অস্ত্র ছিনিয়ে নিল। বেশ কয়েকজন সামরিক অফিসারকে হত্যা করল। ক্ষিপ্ত নেপোলিয়ন স্থানীয় মিশরীয়দের উপর হামলা চালালেন। আল-আজহার মসজিদে আশ্রয়রত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করল ফরাসিরা। আবার ভারতের নেপোলিয়নের বিশ্বস্ত মিত্র মহীশূরের শাসক টিপু সুলতানের পরাজয় হলো ইংরেজদের হাতে। স্বপ্নের সুয়েজ খাল খনন করে আর ভারত জয় করার খায়েশ পূরণ হলো না নেপোলিয়নের। এমত অবস্থায় মিশর অবস্থান করা নেপোলিয়নের জন্য অসম্ভব ও ক্ষতিকর হয়ে দাঁড়ালো। বাধ্য হয়ে নেপোলিয়ন 1801 সালে মিশর ত্যাগ করেন। সমরকুশালী নেপোলিয়ন এবার ফ্রান্সের সম্রাট ও ভাগ্যবিধাতা। নীল নদের যুদ্ধে নেলসনের হাতে শোচনীয় পরাজয়ের পরে নেপোলিয়ন তড়িঘড়ি করে ফ্রান্সে ফিরে ক্ষমতা দখল করেন। সেটা ছিল 1799 সাল। মিশর থেকে ফিরে নেপোলিয়ন এবার আরেক সমস্যায় পড়েন। সে সমস্যাটা আটলান্টিকের অপর পারে আমেরিকা মহাদেশে। রাশেদ বলল, তুমি তো বলছিলে সপ্তবর্ষীয় যুদ্ধের পর আমেরিকা ভূখণ্ডের সব হারায় ফরাসিরা। সোহান বলল, সব হারিয়েছিল বলাটা ঠিক হবে না। কানাডা সহ আমেরিকার বিস্তীর্ণ ভূখণ্ড হারায় ফ্রান্স, কিন্তু স্পেনকে হারিয়ে দেওয়ার ফলে নেপোলিয়ন আবার বিশাল লুইজিয়ানা প্রদেশ ফিরে পান। লুইজিয়ানা প্রদেশ আসলে ফ্রান্সেরই ছিল। সপ্তবর্ষের যুদ্ধে হারার ফলে ফ্রান্স এই প্রদেশটি স্পেনকে দিতে বাধ্য হয়, কিন্তু নেপোলিয়নের আমলে স্পেন ফ্রান্সের সাথে সন্ধি করে এবং এই প্রদেশটি আবার ফ্রান্সের কবজায় চলে আসে। কিন্তু বড় ঝামেলা হয় ছোট্ট দ্বীপদেশ হাইতিকে নিয়ে। হাইতি ছিল ফ্রান্সের সবচেয়ে লাভজনক উপনিবেশ। দাস ব্যবসা ইউরোপে তখন পুরোদমে চলছে। আফ্রিকা থেকে দাস ধরে হাইতিতে ব্যাপক চাষাবাদ ও কর্মযজ্ঞ করে ফরাসিরা। ফরাসি বিপ্লবের ঠিক 2 বছর পরে 1791 সালে হাইতির দাসরা বিদ্রোহ করে বসে। ফ্রান্স পড়ল মহাবিপদে। একদিকে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের স্লোগানে মুখর প্যারিস নগরী, আর সেই সময় জঘন্য দাস ব্যবসা চলছে হাইতিতে। ফ্রান্স তড়িঘড়ি করে 7,000 সৈন্যের এক বাহিনী পাঠায় হাইতিতে 1791 সালে। উদ্দেশ্য ছিল হাইতির পরিস্থিতি আপাতত ঠান্ডা করা। পরিস্থিতি ঠান্ডা হলো বটে, কিন্তু ফরাসি শাসনের বিরুদ্ধে হাইতির দাসদের সংগ্রাম থামার নয়। মিশর থেকে ফিরে আসার পর 1801 সালে হাইতির পরিস্থিতি পর্যবেক্ষণে নামলেন স্বয়ং নেপোলিয়ন। একদিকে পুরো আটলান্টিকে ব্রিটিশের দুর্দমনীয় নৌশক্তির উপস্থিতি তো আছেই, আবার নিজেদের দুর্বল নৌশক্তির কারণে এত দূর থেকে হাইতি শাসন করা মুশকিল হবে ফ্রান্সের জন্য। নেপোলিয়ন 1803 সালে হাইতিতে ফরাসি শাসনের অবসান ঘটিয়ে দাসদের মুক্ত করে দিলেন। এটা অবশ্যই নেপোলিয়নের একটি মহৎ কাজ। নেপোলিয়ন আরেকটা কাজ করলেন। তিনি দেখলেন আমেরিকা মহাদেশে আর উপনিবেশ টিকিয়ে রেখে কোনো লাভ নেই। বিশাল লুইজিয়ানা প্রদেশ তিনি আমেরিকার কাছে বিক্রি করে দিলেন 1803 সালে $15 মিলিয়ন। রাশেদ বলল, নেপোলিয়ন এই কাজটা করলেন কোন উদ্দেশ্যে? সোহান বলল,
এটাও নেপোলিয়ন করেছিলেন জাতশত্রু ইংরেজদের শায়েস্তা করার জন্য। নেপোলিয়ন জানতেন নৌ শক্তিতে তিনি দুর্বল। তার মিশর দখল সফল হলো না শুধু ওই হতচ্ছাড়া ব্রিটিশ নৌ সেনাপতি নেলসনের জন্য। এবার লুইজিয়ানা প্রদেশটি বিক্রি করে যে অর্থ তিনি পেলেন তা দিয়ে স্পেনের সাথে মিলে নৌশক্তি বাড়ানোর কাজে বিনিয়োগ করলেন। তার টার্গেট কিন্তু স্থির। তিনি শক্তিশালী নৌবাহিনী গঠন করে নেলসনকে সুযোগ বুঝে ধরবেন। বিপুল পরিমাণ টাকা খরচ করলেন যুদ্ধজাহাজ বানানোতে। 1802 সালে আরেকটা ঘটনা ঘটল। তুমি তো জানোই নেপোলিয়ন ফার্স্ট কনসাল হয়েছিলেন, বাকি দুইজন ছিল তার তাবেদার। 1802 সালে বাকি দুইজন নেপোলিয়নকে আজীবনের জন্য ফ্রান্সের কনসাল ঘোষণা করলেন। নেপোলিয়ন তখন ফ্রান্সের দেবদূত সমতুল্য, তাকে চ্যালেঞ্জ জানানোর কেউ নেই। নেপোলিয়ন ভাবলেন সব ক্ষমতাই যেহেতু আমার, তাহলে শুধু শুধু আর অভিনয় করে লাভ কি। 1804 সালের 2 ডিসেম্বর নেপোলিয়ন এক জমকালো পরিবেশে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করলেন। যে রাজতন্ত্রকে উচ্ছেদ করে এত স্বাদের ফরাসি বিপ্লব হলো, সেই রাজার শাসন আবার ফিরিয়ে আনলেন ফরাসি বিপ্লবের শিশু লিটল কর্পোরাল নেপোলিয়ন বোনাপার্ট। ট্রাফালগারের যুদ্ধ, নিজের জীবন দিয়ে ব্রিটিশ সাম্রাজ্য বাঁচালেন নেলসন। সোহান বলল, এখন আমি তোমাকে এমন একজন বীরের কথা বলবো যার কথা ব্রিটিশ জাতি কোনোদিন ভুলবে না। ব্রিটিশ জাতি যতদিন জীবিত থাকবে ততদিন এই লোকটাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেই হবে তাদের। 1805 সাল সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার তাদের নয়নমণি নেলসনকে ক্যারিবিয়ানে দ্বীপপুঞ্জে পাঠিয়েছিল। তার আগে 1803 সালে ব্রিটেন, অস্ট্রিয়া ও রাশিয়া মিলে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফ্রান্স এবং স্পেন এখন একজোট। 27টি বিশাল যুদ্ধজাহাজ সমেত নেলসন যখন আটলান্টিক পাড়ি দিচ্ছিলেন মাতৃভূমি ব্রিটেন আসবেন বলে, ঠিক সেই মুহূর্তে ফ্রান্স স্পেনের 33টি যুদ্ধজাহাজ বিশাল আটলান্টিকের ইউরোপীয় অংশে ফনা তুলে দাঁড়িয়ে আছে ব্রিটিশ নৌশক্তিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। যে নৌশক্তি বলে ব্রিটেন জগৎজোড়া সাম্রাজ্য বানাচ্ছে, এবার তার শেষ দেখে ছাড়বেন নেপোলিয়ন। আটলান্টিক মহাসাগরে আবার মুখোমুখি নেলসন বনাম নেপোলিয়ন। ট্রয় মহাকাব্যের হেক্টর বনাম একিলিস, ফুটবলের পেলে বনাম ম্যারাডোনা। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি বনাম ফরাসি সাম্রাজ্যবাদ। এবার হবে আখেরি মোকাবেলা। একটু সংশোধন করি, নেপোলিয়ন যেহেতু স্থূল যুদ্ধের সুপারম্যান আর ট্রাফালগার যুদ্ধটা হয়েছিল সাগরে, তাই নেপোলিয়ন আসলে নেলসনের মুখোমুখি হননি। তবে মূল পরিকল্পনাটা তারই ছিল, তাই এটাকেও নেলসন বনাম নেপোলিয়নের একটা অদৃশ্য যুদ্ধ বলা চলে। যা হোক, ব্রিটিশ নৌবাহিনী প্রথম দিকে কিছুটা ঘাবড়ে গেল। তাদের যুদ্ধের প্রস্তুতি ছিল না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে ফরাসি স্প্যানিশ নৌবাহিনী। এখন তো যুদ্ধ করতেই হবে। নেলসন একটা বুদ্ধি আঁটলেন। তার বাহিনীতে সজ্জিত 27টি যুদ্ধজাহাজকে 2 ভাগে ভাগ করলেন। এবার ঝাঁপিয়ে পড়লেন ফরাসি স্প্যানিশ বাহিনীর উপর। ফরাসি স্প্যানিশ জোট আক্রমণ করে কোণঠাসা করে ফেলেছিল নেলসন বাহিনীকে, কিন্তু তারা বুঝতে পারেনি নেলসনের বাহিনীর আরেকটা অংশ দূরে মোতায়েন। এই বুদ্ধিতেই কুপকাত হলো ফরাসি স্প্যানিশ বাহিনী। ব্রিটিশ বাহিনী আটলান্টিকের জলরাশির একটু সামনে এগিয়ে পিছন থেকে আক্রমণ শুরু করলো। সামনে আর পিছনে দুই দিকের মুহুর্মুহু আক্রমণে এবার বেদিশা হওয়ার পালা ফরাসি স্প্যানিশ বাহিনীর। তবে মারাত্মক আঘাত পেলেন নেলসন। যুদ্ধের দায়িত্ব বুঝে দিলেন তার ডেপুটি কলিন উডকে। দুপুরের দিকে শুরু হওয়া যুদ্ধ শেষ হলো বিকাল 5টার দিকে। ততক্ষণে ব্রিটিশের চূড়ান্ত বিজয় অর্জিত হলো। 10টি ফরাসি স্প্যানিশ যুদ্ধজাহাজ আটক করলেন ব্রিটিশরা। বিজয়ের সংবাদ শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্রিটিশ নৌ সেনাপতি নেলসন, কিন্তু রক্ষা করলেন নিজের মাতৃভূমিকে। ট্রাফালগারের যুদ্ধে যদি জিতে যেত ফরাসিরা, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তিম ঘণ্টা বেজে যেত সেদিনই। কিন্তু নেলসনের বীরত্ব, সাহসিকতা আর কৌশলী পরিচালনায় ব্রিটিশরা এবার বীর দর্পে তাদের স্বদেশে প্রত্যাবর্তন করে। আরেকটা কথা, ট্রাফালগার যুদ্ধ বিজয়ের সংবাদ শুনে প্রত্যেক ব্রিটিশবাসী রাস্তায় নেমে আসে। বর্তমান বিশ্বের ফুটবল বিশ্বকাপ জেতার মতো আনন্দ করে ব্রিটিশরা। আর ব্রিটিশরা তো বাঙালিদের মতো বিশ্বাসঘাতক নয় যে নিজের দেশের স্বাধীনতার স্থপতিকে হত্যা করবে। যুদ্ধ জেতার মূল নায়ক নেলসন আর ট্রাফালগার যুদ্ধের স্মরণে
লন্ডনে প্রতিষ্ঠিত হয় ট্রাফালগার স্কয়ার। আজও তুমি লন্ডনে গেলে ট্রাফালগার স্কয়ার দেখবে। সেই স্কয়ারে 169 ফুট উঁচু বেদিতে জ্বলজ্বল করছে ব্রিটিশ সাম্রাজ্যের মহাবীর নেলসনের মূর্তি। ট্রাফালগারের যুদ্ধের পরাজয় পরবর্তী নেপোলিয়নের বিজয়াভিযান। রাশেদ জিজ্ঞেস করল, ট্রাফালগার যুদ্ধে নেলসনের কাছে হারার পর কি নেপোলিয়ন ঠান্ডা হয়ে পড়েছিল? সোহান উত্তর দিল, প্রশ্নই আসে না। যুদ্ধ ছাড়া নেপোলিয়ন আসলে বাঁচতে পারেন না। ট্রাফালগার যুদ্ধে হারার পর নেপোলিয়ন আবারও একটা বড় যুদ্ধে জড়িয়ে পড়লেন। রাশিয়া ও অস্ট্রিয়ার মিলিত শক্তিকে মোকাবেলা করতে অস্টারলিচ যুদ্ধে জড়িয়ে পড়লেন নেপোলিয়ন। 68,000 সৈন্যের বিরাট এক বাহিনী নিয়ে তুমুল যুদ্ধে লিপ্ত হলেন তিনি। ট্রাফালগার যুদ্ধে পরাজয়ের মাত্র 6 সপ্তাহ পরের ঘটনা। তুমি তো জানোই, স্থল যুদ্ধে নেপোলিয়ন পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা এক যোদ্ধা। নৌপথে তিনি ব্রিটেনকে কাবু করতে পারেন নাই, কিন্তু স্থল যুদ্ধে পুরো ইউরোপকে বশীভূত করার কাজটা তো তাকে করতে হবে। 90,000 সৈন্যের সমাবেশ ঘটালো অস্ট্রিয়া ও রাশিয়ার মিলিত বাহিনী, কিন্তু নেপোলিয়নের ক্ষুরদার মস্তিষ্কের সামনে বিশাল বাহিনী কোনো কাজে আসলো না। মাত্র 1300 সৈন্য হারিয়ে বিপক্ষ দলের 16,000 সৈন্যকে হত্যা করে নেপোলিয়নের বাহিনী। অস্ট্রিয়া একেবারে অবনত মস্তকে নেপোলিয়নের কাছে আত্মসমর্পণ করে। বিপুল পরিমাণ ক্ষতিপূরণ ও ভূখণ্ড ফ্রান্সকে দিতে বাধ্য হয় অস্ট্রিয়া। আর পরাজিত রাশিয়ান বাহিনী পিছু হটে একেবারে রাশিয়ার সীমান্তের কাছে চলে যায়। রাশেদ বলল, এসব কাহিনী শুনে আমার মনে হচ্ছে নেপোলিয়নকে আসলে যতটা মহৎ ভাবা হয়, তিনি তো আসলে ততটা মহৎ ছিলেন না, বরং ছিলেন দখলদার, রক্তপিপাসু ও পররাজ্য লোভী। সোহান বলল, কথাটা একদম সত্যি। নেপোলিয়ন গায়ের জোরে একটার পর একটা দেশ দখল করছিলেন, অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যুদ্ধটার আসলে দরকার ছিল না। নেপোলিয়নের আমলে পুরো ইউরোপ জুড়ে অন্তত 25 লাখ মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। তাই নেপোলিয়নকে রোমান্টিক নায়ক ভাবার কোনো কারণ নাই। যা হোক, অস্টারলিচ যুদ্ধে জেতার পর ইউরোপে নেপোলিয়নের অবস্থানটা আরও সুসংহত হয়। স্পেনকে সেই কবেই তাবেদার রাষ্ট্র বানিয়েছিলেন নেপোলিয়ন। দখলে আসলো অস্ট্রিয়া, ইতালি ও বর্তমান জার্মানির অনেকটা অংশ। জার্মানির সবচেয়ে প্রভাবশালী রাজ্য প্রুশিয়ার সাথে নেপোলিয়নের একটা দ্বন্দ্ব ছিল। নেপোলিয়ন অস্ট্রিয়াকে পরাজিত করার কারণে প্রুশিয়া ক্ষুব্ধ হলো, কারণ অস্ট্রিয়া প্রুশিয়া সহ বর্তমান জার্মানির অধিকাংশ অঞ্চল শাসন করত হাপুসবুর্গ রাজবংশ। প্রুশিয়া ভেবেছিল নেপোলিয়ন তার রাজ্যে আক্রমণ করতে পারে, তাই 1806 সালে প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু নেপোলিয়ন প্রুশিয়া ও রাশিয়ার সাথে শান্তি স্থাপন করে। পুরো ইউরোপে ব্রিটেন ছাড়া নেপোলিয়নের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। নেপোলিয়নের পতন শুরু। নেপোলিয়নের সবচেয়ে বড় দুঃখ তখনও ছিল ব্রিটেনকে ঘিরে। কোনো কিছু করেও তিনি ব্রিটেনকে বশে আনতে পারেননি। চেষ্টা করেছিলেন মিশর দখল করে বন্ধু টিপু সুলতানের সাহায্য নিয়ে ভারত দখল করে ব্রিটেনকে পঙ্গু করবেন। সেটা তিনি পারলেন না ব্রিটিশ নৌ সেনাপতি নেলসনের কারণে। আবার নেলসন ও তার নৌবাহিনীকে ধ্বংস করতে চাইলেন ট্রাফালগার যুদ্ধে 1805 সালে। সেটাও তিনি পারলেন না। নেপোলিয়ন বুঝতে পেরেছিলেন তিনি ব্রিটেনকে শায়েস্তা করতে পারবেন না তার নৌশক্তির কারণে। তাই এবার তিনি ব্রিটেনকে অর্থনৈতিকভাবে শায়েস্তা করতে চাইলেন। যেহেতু পুরো ইউরোপ তার প্রধানত বিশাল দেশ রাশিয়া তার মিত্র, এখন তিনি সব দেশকে নিয়ে একটা বৈঠকে বসলেন। ব্রিটেনের কোনো বাণিজ্য জাহাজ যাতে ইউরোপের কোনো নৌবন্দরে না ঢুকে। নেপোলিয়নের যুক্তি হলো, ব্রিটেন যদি তার জাহাজ নিয়ে ইউরোপে না ঢুকতে পারে তাহলে সে তার পণ্য বিক্রি করতে পারবে না। ব্রিটেনের অর্থনীতি মারাত্মকভাবে ধ্বংস হবে। এদিকে ফ্রান্স আরও সুবিধা নিয়ে ব্যবসা করতে পারবে। ইতিহাসের পাতায় এ ঘটনাটা উপমহাদেশীয় প্রথা নামে পরিচিত। ব্রিটেনকে অর্থনৈতিকভাবে পুরো ইউরোপ থেকে বিচ্ছিন্ন করার নীতি নিলেন নেপোলিয়ন। নেপোলিয়নের কথা মেনে ইউরোপের সব দেশ ব্রিটেনকে বয়কট করতে লাগলো। কিন্তু আখেরে দেখা গেল ব্রিটেনের কিছুই হলো না। পুরো বিশ্ব থেকে কাঁচামাল নিয়ে ব্রিটেন তার দেশে পণ্য বানিয়ে আবার সারা পৃথিবীতে রপ্তানি করে। ইউরোপ মহাদেশে পণ্য বিক্রি না করে দিব্যি চলে যাচ্ছিল ইংল্যান্ডের দিনকাল। ক্ষতি হচ্ছিল ফ্রান্সেরও। ফ্রান্সের ব্যবসা বাণিজ্যের গতি স্তব্ধ হয়ে গেল।
সবার আগে মুখ খুলল রাশিয়া 1811 সালে। রাশিয়া 1811 সাল থেকে ব্রিটেনের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করলো। এই ঘটনা নিয়ে রাশিয়ার সাথে নেপোলিয়নের লাগলো বিরোধ। নেপোলিয়ন ভাবলেন তিনি এবার রাশিয়া দখল করবেন। রাশিয়া দখল করতে গিয়ে তো আর কোনো নৌবাহিনীর সামনে পড়তে হবে না। রাশিয়া দখল করতে পারলে বিরাট এক ভূখণ্ড তার হাতে আসবে। তখন ফ্রান্সের বিজয় রথ আর কে দেখে। 1812 সালের এপ্রিল মাসে নেপোলিয়ন 5 লক্ষ সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। কে জানতো রাশিয়া অভিযান নেপোলিয়নের পতন ডেকে আনবে। ইউরোপ জুড়ে প্রায় 19 বছর যাবৎ নেপোলিয়ন যে তাণ্ডব নৃত্য চালাচ্ছেন তার অবসান হবে। রাশিয়া দখল করা তো দূরের কথা, উল্টো 20,000 সৈন্য নিয়ে কোনো মতে ফ্রান্সে ফেরত আসেন নেপোলিয়ন। 4,80,000 সৈন্য হারান নেপোলিয়ন এই রাশিয়া অভিযানে। সে কাহিনী কালকে। নেপোলিয়নের রাশিয়া আক্রমণ। সোহান আজকে আলোচনা শুরু করলো। নেপোলিয়নের প্রথম ভুল ছিল উপমহাদেশীয় প্রথার প্রবর্তন, আর দ্বিতীয় ভুল ছিল রাশিয়া আক্রমণ করা। উপমহাদেশীয় প্রথা প্রবর্তন করে ব্রিটেনের কোনো ক্ষতি তো করতেই পারলেন না, উল্টো নিজে ক্ষতির শিকার হলেন। নেপোলিয়নের মিত্র দেশগুলি ভিতরে ভিতরে অসন্তুষ্ট হলো, কারণ ব্রিটেনের সাথে বাণিজ্য করতে না পেরে সবারই অর্থনৈতিক ক্ষতি হচ্ছিল। সবার আগে মুখ খুললেন রাশিয়া। তারা ঘোষণা দিল তারা আর উপমহাদেশীয় প্রথা মানবে না। দূরে দূরে দাঁড়িয়ে এসব তামাশা উপভোগ করছিল সাম্রাজ্যবাদী ব্রিটেন। দুনিয়ার জোড়া যার কলোনি, সে কি আর এত সহজে হার মানে? রাশিয়া যখন 1811 সালে ব্রিটেনের সাথে বাণিজ্য শুরু করলো, তখনই নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। রাশিয়া দখল করে নেয়া মানে বিরাট এক ভূখণ্ডের মালিক হওয়া। ইতিহাসের অন্যতম সেরা এক অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন নেপোলিয়ন। রাশিয়া শুধু ব্রিটেনের সাথে বাণিজ্য শুরু করেননি, তারা নেপোলিয়নের দখলে থাকা পোল্যান্ডকে ছিনিয়ে নিয়েছে। তাই রাশিয়াকে নিজের দখলে নিয়ে আসার জন্য নেপোলিয়ন 5 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গড়ে তোলেন। 1812 সালের এপ্রিলে নেপোলিয়ন পূর্ব ইউরোপের লিথুয়ানিয়া থেকে যাত্রা শুরু করলেন। বেলারুশের পথ ধরে তিনি মস্কোর উদ্দেশ্যে যাত্রা করেন। এই বিশাল বাহিনীর রসদ সামরিক সরঞ্জাম বহন করার জন্য সব সময় একটি বাহিনী দরকার পড়ল। নেপোলিয়ন চললেন রাশিয়ার উদ্দেশ্যে। যাত্রা পথে কত ছোটখাটো যুদ্ধ যে স্থানীয় লোকজনের সাথে করলেন তার কোনো হিসাব নেই। দিনে দিনে নেপোলিয়নের সৈন্য কমতে লাগলো, কিন্তু 5 লক্ষ বলে কথা। নেপোলিয়ন ভাবলেন কত আর কমবে। 1812 সালের সেপ্টেম্বর মাসে নেপোলিয়ন যখন রাশিয়ার রাজধানী মস্কো নগরী থেকে 110 কিলোমিটার দূরে অবস্থান করছিলেন, তখনই রাশিয়ান বাহিনী জেনারেল কুতুজ এর নেতৃত্বে নেপোলিয়নের মুখোমুখি হয়। এক রক্তাক্ত যুদ্ধের সাক্ষী হয় ইতিহাস। নেপোলিয়ন তার 1,35,000 সৈন্যকে কাজে লাগালেন, আর রাশিয়ানের ছিল প্রায় 1,20,000 সৈন্য। চরম ধ্বংসলীলার পর নেপোলিয়ন জয়ী হলেন। যুদ্ধে নেপোলিয়ন সৈনিক হারালেন 35,000, আর রাশিয়ান সৈন্য নিহত হলো প্রায় 40,000। পরাজিত রাশিয়ান বাহিনী পিছু হটে মস্কোর দিকে চলে গেল। নেপোলিয়নের সৈন্য সংখ্যা কিন্তু আরও কমে গেল। নেপোলিয়ন ভাবছিলেন আগামী শীত আসার আগেই তিনি মস্কো দখল করবেন। তার এই বিশাল সেনাবাহিনীর কাপড় চোপড় রসদ সব তিনি মস্কো থেকেই সংগ্রহ করবেন। গাছে কাঁঠাল, গোফে তেল দিলেন নেপোলিয়ন। অবশেষে নেপোলিয়ন মস্কো ঢুকলেন, কিন্তু একই মস্কো নগরী একেবারে জনশূন্য। তাকে বাধা দেওয়ার কেউ নেই। রাশিয়ার জার সহ সমস্ত জনগণ মস্কো ছেড়ে চলে গেছে, সাথে নিয়ে গেছে খাবার দাবার। রাশিয়া অবলম্বন করেছিল পোড়ামাটির নীতি। রাশিয়া জিজ্ঞেস করলো পোড়ামাটির নীতি মানে কি? মানে হলো রাশিয়ানরা যখন বুঝতে পারলো নেপোলিয়ন মস্কো দখল করতে চলেই আসবে, তখন তারা তাদের বাড়িঘর, জমির ফসল সব ধ্বংস করে মস্কো ত্যাগ করলো। নেপোলিয়ন যাতে মস্কো ঢুকে কিছুই না পায় সে ব্যবস্থা করলো রাশিয়া। আর রাশিয়া এত বড় দেশ, রাশিয়ান জার ভাবলো মস্কো দখল করুক না নেপোলিয়ন, যে শীত মস্কোতে পড়ে এতেই কাহিল হবে নেপোলিয়ন। রাশেদ বলল মস্কোতে এত শীত পড়ে, তাই বলে সেখানে কি মানুষ থাকে না? সোহান বলল ব্যাপারটা তো সেরকম নয়। নেপোলিয়ন রাশিয়া অভিযানে বেরিয়েছিলেন এপ্রিল মাসে। 5 লক্ষ সৈন্যের শীত বস্ত্র তো আর নিয়ে বের হননি।
নেপোলিয়ন ভেবেছিলেন শীতের আগে তো মস্কো দখল হবে, মস্কো দখল করতে পারলেই সমগ্র রাশিয়া তার হাতে আসবে, খাবার দাবার আর শীতবস্ত্রের তো অভাব হবে না। কিন্তু রাশিয়ানরা যে এই বুদ্ধি করবে এটা ছিল নেপোলিয়নের কল্পনার বাইরে। দেশ এত বড় বলেই কিন্তু রাশিয়ার পক্ষে এই পাগলামি পদ্ধতি বের করা সম্ভব হয়েছে। এখন রাশিয়া রাজধানী দখল করে উল্টো মহা বিপদে পড়লেন নেপোলিয়ন। ধরো ঢাকা শহরে এখন যেমন লকডাউন চলছে তার চেয়েও কয়েকশো গুণ বেশি নীরবতা বিরাজ করছিল মস্কোতে। বাড়িঘর দোকানপাট সব বন্ধ। নেপোলিয়নের সৈন্যদের খাবার দাবার শীতের কাপড় কিচ্ছু নেই। খাবারের অভাবে আর ঠান্ডায় যাকে যাকে মরতে শুরু করলো নেপোলিয়নের সৈন্য। মস্কোতে শীতকালে মাঝে মাঝে তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রির কাছাকাছি। রাগে দুঃখে হতাশায় ডুবে গেলেন নেপোলিয়ন। মস্কোর এই শীতে সবারই মরার উপক্রম। মনে রাখতে হবে তখন বিমান ছিল না। ফ্রান্স থেকে কে শীতবস্ত্র পাঠাবে, কিভাবে পাঠাবে, বরফের কারণে রাস্তায় বন্ধ। রাশিয়ার শীত যে নেপোলিয়নের সব পরিকল্পনা ভেঙে দিবে কে জানতো। অবশেষে নেপোলিয়ন রাশিয়া থেকে ফ্রান্সে ফেরার সিদ্ধান্ত নিলেন। প্রতিদিন মরছে তার সৈন্য। যাত্রা পথে আবার মরতে লাগলো নেপোলিয়নের সৈন্যরা। অবর্ণনীয় দুঃখ দুর্দশায় পড়লেন নেপোলিয়ন। শেষমেশ ফ্রান্সের রাজধানী প্যারিস যখন ফিরলেন তখন তার সাথে সৈন্য সংখ্যা ছিল মাত্র 20,000। 4,80,000 সৈন্য শেষ। মনে রেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের ধ্বংস ডেকে এনেছিল এই রাশিয়া অভিযান। সেটা আমরা গল্পে গল্পে বিংশ শতাব্দীর আলাপচারিতায় শুনব।